হ্যালো সবাইকে, আজকে একটা কে ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি, যেখানে একজন 36 বছরের ভদ্রলোক হঠাৎ করে একদিন 18 বছরের হয়ে যায়। তারপরে কিভাবে সে তার টিনেজ লাইফের সাথে অ্যাডজাস্ট করে সেটাই এই গল্পে জানবো। এটা হচ্ছে অন্তিম পর্ব, আর এর আগের 9টা পার্ট আমি অলরেডি দিয়ে দিয়েছি, আর তাদের লিঙ্ক এর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আর টাইম নষ্ট না করে শুরু করা যাক। দেইয়ং আর দাজুং দুজনে দুজনের এতদিনের বিবাহিত জীবনে যেখানে যেখানে খামতি ছিল তার জন্য একে অপরের কাছে ক্ষমা চায়। ওরা বুঝেছে যে সম্পর্কে শুধু ভালোবাসা থাকলেই হয় না, কখনো কখনো ভালোবাসাটা দেখাতেও হয়। ওরা দুজন দুজনকে খুব ভালোবাসতো, নিজেদের দায়িত্ব পালন করতো, কিন্তু সামনে থেকে এসে কেউ কখনো বলেনি যে আমি তোমাকে ভালোবাসি। সংসার করতে করতে দুজনের মধ্যে থেকে প্রেমটা কোথাও যেন উড়ে গেছিল। প্রথমে তো দাজুং এর বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু পরে ওরা ডিসাইড করে যে সারা রাত জেগে ওদের স্মৃতি রোমন্থন করবে। তো সারা রাতই ওরা এখানে ওখানে ঘুরে বেড়ায়। এদিকে জিহো ওর বাড়িতে এলিমেন্টারি স্কুলের কিছু স্পোর্টস ভিডিও দেখছিল। ওখানে কম বয়সের দেইয়ংকে দেখে ও তো চমকে ওঠে। এরপরে স্কুলে এসে জিহো সিয়ার হাত ধরতে গেলে সিয়া ওকে ধরতে দিতে চায় না। ওরা ওদের রিলেশনটাকে সিক্রেট রেখেছে, তাও জিহো জোর করেই হাতটা ধরে। সেই সময় দেইয়ং ওখানে আসে। জিহো তো সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেয়। ও তো ভীষণভাবেই কনফিউজ যে ওইয়ং কি দেইয়ং, যদি হয়তো এটা কিভাবে পসিবল হয়েছে, আর যদিও দেইয়ং হয় তো গার্লফ্রেন্ডের বাবার সামনে গার্লফ্রেন্ডের হাতও কিভাবে ধরে রাখবে, তাই ও ছেড়ে দেয়। নেক্সট একদিন দাজুং আর দেইয়ং একসাথে রেস্টুরেন্টে আসে। দেয়কজিন আর এরিনকেও ডেকে পাঠায়। ওখানে দাজুং দেয়কজিনকে বলে, জানি তোমার কাছে একটু শকিং লাগবে ব্যাপারটা, কিন্তু ওইয়ং আর আমার একে অপরের প্রতি একটা ফিলিংস আছে, তাই এজটা কোনো ম্যাটার নয়, আমরা ডেট করছি। দেয়কজিন আর এরিন তো সত্যিই শকড হয়ে যায়। দেয়কজিনকে আরও বলে যে ওইয়ং তো অ্যাডাল্ট হবে কিছুদিনের মধ্যে, তাই তোমার কোনো অসুবিধে থাকার কথা নয়। দেয়কজিন আমতা আমতা করে বলে, আমি কি আদৌ না বলার সিচুয়েশনে আছি? দাজুং বলে, তাহলে ঠিক আছে, আমরা আজ থেকে ডেট করছি, এই বলে ও দেইয়ংকে নিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পরে দুজনকে মেসেজ করে জানায় যে ওরা প্র্যাঙ্ক করছিল। এরপরে দাজুং আর দেইয়ং সারা দিন ধরে একসাথে টাইম স্পেন্ড করে, মুভি দেখে, খেতে যায়, এইসব করে যা যা ওদের 18 বছরের বিবাহিত জীবনে হারিয়ে গেছিল সবকিছু ফিরে পাওয়ার চেষ্টা করে। এরপরে রাতে দেইয়ং দাজুংকে ছেড়ে দিয়ে ফিরছে, তখন দেখে জিহো আর সিয়া হাত ধরে আসছে। জিহো তো দেইয়ংকে দেখে আবারও হাত ছেড়ে দেয়। সিয়ার তখন মনে পড়ে যে জিহো দেইয়ং মানে উইয়ংকে নিয়ে একটু জেলাস ছিল, তাই সিয়া দেইয়ংকে দেখেই জিহোর হাত ধরে, বলে আমরা ডেট করছি। দেইয়ং শুনে তো একটু রাগ দেখায়। সিয়া বলে, তুমি তো আমাদের বন্ধু তাই জানালাম, তবে অন্যদের থেকে এখনো সিক্রেট রেখেছি, তাই তুমি কাউকে কিছু বলো না। এই বলেও জিহোকে নিয়ে চলে যায়। জিহো ছেলেটা ভালো হলেও মেয়ে প্রেম করছে ওর সাথে এটা ঠিক মানতে পারে না। সেই সময় দেইয়ং এর ফোনে সিয়ার স্কুল থেকে ফোন আসে। জিজ্ঞেস করে, আপনি কি সিয়ার বাবা হং দেয়ং? দেইয়ং বলে যে হ্যাঁ। তারপর আর উল্টো দিক থেকে কোনো আওয়াজ আসে না। দেইয়ং দেখে যে এই কলটা উইয়ং হিসেবে যে ফোনটা ব্যবহার করতো এতদিন সেই ফোনে এসেছে। তখনও পেছন ফিরে দেখে যে জিহো কলটা করেছে। জিহোকে দেইয়ং জিজ্ঞেস করে, তুমি বুঝলে কি করে আমি দেইয়ং? জিহো বলে, আমি এলিমেন্টারি স্কুলের স্পোর্টস ডের কিছু ভিডিও দেখছিলাম, ওখানেই দেখি, আর এখন তোমাকে আর আন্টিকে হাক করতে দেখি। যদিও সিয়াকে আমি ওটা দেখতে দিইনি, কিন্তু আমি ওটা দেখেই শিওর হয়ে যাই যে তুমি দেইয়ং। দেইয়ং বলে, আমার সিক্রেটটা যেন সিক্রেট থাকে। তারপরে জিহো সরি বলে, এতদিন ধরে ও ভুল বুঝে দেইয়ং এর সাথে খারাপ ব্যবহার করতো বলে। দেইয়ং বলে, আমার একেবারেই মনে হয়নি তুমি কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেছো। আর বলে, নতুন ডেটে যাচ্ছ, টাকা পয়সা লাগলে বলো, তোমরা তো আর ইনকাম করো না, তবে আমার সিক্রেটটা কিন্তু সিক্রেট রাখতে হবে। এরপরে একদিন দাজুংয়ের সাথে জিহুনের দেখা হয়। জিহুন ওর কাছে যে বাচ্চাটা আছে ওকে নিয়ে খুব চিন্তিত। বাচ্চাটা ওর মাকে খুব মিস করে, ওর মার সাথে দেখা করতে চায়, কিন্তু ওর মা দেখা করতে চায় না। জিহুন কোনোভাবে ওর মাকে দেখা করার জন্য রাজি করলেও ওর মা দেখা করে বাচ্চাটির সাথে খুবই খারাপ ব্যবহার করে, এতে বাচ্চাটি আরও ভেঙে পড়েছে। দাজুং বলে, শিশু মন তো, ওকে ওর মতো থাকতে দাও, ধীরে ধীরে ও ঠিক বুঝে যাবে। আর তুমি ওর সাথে বাবা হয়ে নয় কাকু হয়ে মেশো। মাকে তো কাছে পায়নি, বাবাকে পেয়েছে, বাবার ওই জায়গাটা ও কাউকে দিতে পারবে না, তাই তুমি ওর কাকু হয়ে মেশো, ও ঠিকই সাবলীলভাবে তোমার সাথে মিশবে।
এরপরে জিহুন বলে, তুমি সিয়ার থেকে নিশ্চয়ই শুনেছো আমি তোমার এক্স হাজবেন্ডের খোঁজ করছিলাম। জিহুনের দাদা যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল ওটা ঠিক দেইয়ংয়ের গাড়িতে হয়নি, জিহুনের দাদার গাড়ির ঠিক পেছনেই দেইয়ংয়ের গাড়ি ছিল। তাই অ্যাক্সিডেন্টের পরে দেইয়ংয়ের গাড়ি ব্রেক কষতে না পেরে জিহুনের দাদার গাড়িতে ধাক্কা লাগে। এরপরে কেউ সাহায্য করতে না এলে দেইয়ং একা গিয়ে প্রথমে বাচ্চাটাকে গাড়ির কাঁচ ভেঙে বের করে। তারপরে জিহুনের দাদাকেও বের করতে যাচ্ছিল, তখনই বড় একটা গাড়ি এসে খুব স্পিডে আবারও ধাক্কা দেয় জিহুনের দাদার গাড়িতে। এতে গাড়িটা বাস্ট হয়ে যায় আর জিহুনের দাদাকে বাঁচাতে পারে না ও। এরপর জিহুন অনেকবার ওই ব্যক্তিটির সাথে দেখা করতে চেয়েছে যে ওর ভাইঝিকে বাঁচিয়েছিল, কিন্তু লোকটা কোনোদিন দেখা করতে চায়নি, কোনো পুরস্কারও নিতে চায়নি। রিসেন্ট যখন জিহুন লোকটার খোঁজ করে তখন জানতে পারে যে ও দাজংয়ের এক্স হাজবেন্ড। দাজংকে বলে দেইয়ং খুবই ভালো মানুষ। এরপরে দেখি কেউ একজন দাজংয়ের শকিং ভিডিও বলে কোনো একটা ভিডিও ইন্টারনেটে পোস্ট করছে। এরপরে দাজং বাড়ি এলে সিউ বলে যে স্পোর্টস কোটায় কোরিয়ার একটা বড় কলেজে ওর অ্যাডমিশন হয়েছে। দাজং তো খুব খুশি হয়। সিউ বলে ওইয়ংও চান্স পেয়েছে, কিন্তু ওইয়ং এখানে কলেজ করবে না, ও আবার ইউএস ফিরে যাবে, তবে কবে যাবে সেটা আমাকে বলেনি। দাজংয়ের মনে পড়ে দেইয়ং কলেজে যায়নি বলে ও কোনো ভালো জব পায়নি, আর যেখানে জব করতো ওখানে ওকে খুব অপমান করত। এইসব ভেবে দাজং দেইয়ংয়ের সাথে দেখা করতে যায়। দাজং ওকে কংগ্রাচুলেট করে কলেজে চান্স পাওয়ার জন্য, কিন্তু দেইয়ং বলে আমি আবার আমার পুরনো লাইফে ফিরে যেতে চাই। দাজং বলে না, ছেলেমেয়েরা এখন অনেক বড় হয়ে গেছে, ওদের আমি একাই সামলে নিতে পারবো। তুমি যখন একটা চান্স পেয়েছো তখন নিজের লাইফটাকে একটু গুছিয়ে নাও। দেইয়ং বলে না, আমি তোমার সাথে থাকতে চাই। দাজং বলে আমার সাথে থেকে তোমার কি হলো তা তো দেখতেই পেলে। আমি সবসময় রেগ্রেট করি 18 বছর আগে তোমাকে যদি আমার প্রেগনেন্সির কথাটা না জানাতাম, তাহলে তুমি এখন অনেক বড় মাপের বাস্কেটবল প্লেয়ার হতে পারতে। আমার সাথে আর জীবনটাকে জড়িও না। এই বলে দাজং চলে যায়। এরপরে দাজং আর দেইয়ং খুব কান্না করে। দেইয়ং আবার আসে স্কুলের বাস্কেটবল কোর্টে, যেখানে ও কম বয়সী হয়েছিল। সেই একইভাবেই প্রে করে ও যেন ওর নিজের আসল বয়সে ফিরে আসে, আর বাস্কেটের দিকে বল থ্রো করে। বাস্কেটও হয়, কিন্তু ওর কোনো চেঞ্জ হয় না। ও তো এরপরে হোপলেস হয়ে যায়। পরের দিন সকালে দেইয়ংদের ফাইনাল ম্যাচ ছিল। তখন দাজং দেখে যে ওই ম্যাচের টাইমে দেইয়ং ওর সাথে দেখা করতে এসেছে। দাজং বলে আমি আবার তোমার লাইফটা ঘেঁটে দিলাম। আমি যখন বুঝলাম যে তুমি দেইয়ং, তখন তোমার সাথে দেখা করে কনফেস করাটা উচিত হয়নি আমার। 18 বছর আগে আমি তোমার লাইফটা নষ্ট করেছিলাম, আবার এখনো সেই সেম কাজটাই করলাম। দেইয়ং বলে যখন কম বয়সী হলাম আবার বাস্কেটবল খেলতে শুরু করলাম, খুব খুশি হয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম তোমার সাথে সিউ বা সিয়ার সাথে যেসব হ্যাপি মোমেন্টগুলো কাটিয়েছি সেই রকম আনন্দ কিন্তু আমি বাস্কেটবল খেলে বা কোনো বড় ক্লাবে চান্স পেয়ে পাইনি। তাই আমি এই কম বয়সী লাইফে নয়, আমার ফ্যামিলির সাথে মধ্যবয়স্ক হয়েই লাইফটা কাটাতে চাই। এইখানেই দেইয়ং আবার তার আসল বয়সে ফিরে আসে। এরপরে দুজন দুজনকে আই লাভ ইউ বলে আর কিস করে। সেখান থেকে দুজনেই আসে সিউ এর খেলা দেখতে। সিউদের স্কুল খুব একটা ভালো পারফর্ম করছে না। ব্রেক টাইমে সিউ দেখে ওর বাবা এসেছে। এটা দেখে ও বেশ পাম্প আপ হয়। এদিকে জাসুংও দেখে যে ওর বাবা প্রথমবার ওর খেলা দেখতে এসেছে। এতে দুজনের মধ্যেই একটা জেদ চেপে যায় ভালো কিছু করার। এরপরে দুজনেই খুব ভালো পারফর্ম করে আর ওদের স্কুল জিতে যায়। সিউ গিয়ে ওর বাবাকে হাগ করে। এতদিন ওদের মধ্যে খুব একটা ভালোভাবে কথা হতো না। সিউ ওর কথা মন খুলে বলতে পারতো না। এক তো টিনেজ লাইফ, তারপরে ওর বাবা একটা ডিস্টেন্স মেনটেন করতো কাজের জন্য, সেই জন্য দুজনের মধ্যে সম্পর্কটা খুব একটা স্মুথ ছিল না। তো এখানেই সব ঠিক হয়ে যায়। সেদিন রাতে সিয়া যখন স্কুল থেকে বেরোচ্ছে, ওই বুলি গ্যাংয়ের মেয়ে দুটো আসে, বলে যে ওই দিন যা করেছিলি তার জন্য সরি বল। জিহা তো বলে না, তাই একজন মারতে যাচ্ছিল। তখন সিয়া সরে যায় আর ও মাটিতে মুখ থুবড়ে পড়ে। সেই সময় ওই মেয়েটার বাবা আসে, সিয়াকে বলে আমার মেয়ের সাথে ঝামেলা করছো, সরি বলো। সিয়া বলে আমি কোনো ঝামেলা করিনি, তো সরি বলবো কেন? লোকটা তখন বলে তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে বড়দের মুখে মুখে জবাব দিতে? সেই সময় দেইয়ং আসে। লোকটাকে বলে আপনি তো ছিলেন না, জানলেন কি করে ঝামেলা কে করেছে?
সিয়াকে বলে তোমাকে এমএমএ ফাইটিং শিখিয়েছি বলে এই সব বাচ্চা বাচ্চা মেয়েগুলো যতই খারাপ হোক না কেন ওদের গায়ে হাত দিতে যেও না, তোমার একটা টাচেই না জানি ওদের কতগুলো হাড় ভেঙে যাবে। সিয়া এমএমএ ফাইটার শুনে তো মেয়েগুলো আর ওর বাবা ভয় পেয়ে যায়। এরপরে দেইয়ং স্পটে যারা ছিল ওদের জিজ্ঞেস করে কি হয়েছিল দেখেছেন কি আপনারা। তখন সবাই বলে যে সিয়া কিছু বলেনি, ওই মেয়েটাই সিয়াকে মারতে গিয়েছিল, তখনও পড়ে গেছে। তখন লোকটা কোনো উপায় না দেখে ওর মেয়েকে বলে সরি বলতে। মেয়েটা বাধ্য হয়ে সরি বলে। দেইয়ং লোকটাকেও বলে সরি বলতে। লোকটা বয়সের অজুহাত দেখিয়ে সরি বলতে চায় না। দেইয়ং বলে তোমার কাছে তোমার মেয়ে যেরকম প্রেসিয়াস, আমার কাছে আমার মেয়েও। আমার মেয়েকে যে কেউ যা খুশি বলে চলে যাবে তাকে তো আর এমনি এমনি আমি ছেড়ে দিতে পারি না। লোকটা ভাবে মেয়ে যার এমএমএ ফাইটার তার বাবা কি কে জানে, তাই আর কথা না বাড়িয়ে সরি বলে। এখানে সিয়া আর দেইয়ং দুজন দুজনকে হাগ করে আর ওদের মধ্যে ভুল বুঝাবুঝি মিটে যায়। দেইয়ং আর দাজুং দুজনে ওদের ছেলেমেয়ের কাছে ক্ষমা চায়, এতদিন ওদের ভালো করে টেক কেয়ার করেনি বলে, দুজনে কে কি চায় ওরা বোঝার চেষ্টা করেনি বলে। এরপরে দেইয়ং জিজ্ঞেস করে ওরা চারজনে যদি একসাথে থাকতে চায় তাহলে সিউ বা সিয়া কি কোনো আপত্তি আছে। ওরা বলে যে আপত্তি তো নেই, উল্টে ওরা খুশি হবে। দাজুংয়ের যে ভিডিওটা কেউ ছেড়েছিল ওটা ইন্টারনেটে সার্কুলেট হতে শুরু করে। এটা একটা সিসিটিভি ফুটেজ ছিল যেটাতে দাজুং পারফরমেন্স ডিরেক্টরকে হাতে নাতে ইউমির ভিডিও করতে ধরেছিল। জেবিসির অফিসে ফোন আসা শুরু হয়, দাজুংয়ের সাথে কথা বলতে চায় সবাই, কিন্তু দাজুং তো ততদিনে জব ছেড়ে দিয়েছে। ইউমিকে দেখায় যে ও মুচকি মুচকি হাসছে, আসলে ওই ভিডিওটা ছেড়েছে ইন্টারনেটে। দাজুংকে যেহেতু অন্যায়ভাবে ফায়ার করা হয়েছিল তাই সবাই যাতে আসল কারণ জানতে পারে তাই ইউমি ছেড়েছে। এবারে ওর ইন্টেনশন খারাপ ছিল না, ভালো ইন্টেনশন নিয়েই ছেড়েছিল। ম্যানেজার এসে জিজ্ঞেস করে ইউমিকে তুমি কি ছেড়েছো ভিডিওটা। ইউমি বলে আমি কেন ছাড়তে যাবো এই ভিডিও। ও মানতে চায় না কিছুতেই, দিয়ে ওখান থেকে চলে যায়। ডিরেক্টর বলে ইউমি এতদিনে একটা ভালো কাজ করেছে। সেই সময় এক কলিগ কমেন্টগুলো পড়ছিল, তাতে কেউ একজন কমেন্ট করেছে কোন গাধা ডিরেক্টর ফায়ার করেছে দাজুংকে, আগে ওই ডিরেক্টরকে ফায়ার করা হোক। ডিরেক্টরও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমেন্টটা শোনে। এরপরে দাজুংয়ের কাছে অনেক প্রোগ্রামের অফার আসে। দেইয়ং বলে তুমি একা পারবে না, তোমার ম্যানেজার লাগবে। দেইয়ংই হয়ে যায় ওর ম্যানেজার। দাজুং নতুন প্রোগ্রামের জন্য কথা বলতে এসেছিল জেবিসির অফিসেই। ওখানে ইউমির সাথে দেখা হয়। ইউমি ওকে সরি বলে ওর এতদিন ধরে এত খারাপ ব্যবহারের জন্য। দাজুং বলে আমি কিছু মাইন্ড করিনি। তারপরে দাজুং বলে এই ভিডিওটা তুমি না সার্কুলেট করলেও পারতে। ইউমি তখন বলে যে আমার দিদির সাথেও যদি এরকম অন্যায় হতো তাহলে আমি এইরকম কাজই করতাম। এবারে ইউমি দাজুংকে মন থেকেই দিদি বলে। এদিকে ক্লাস টিচার হেজিনও দেয়কজুনের প্রপোজাল মেনে নেয়। এরপরে 2 বছর কেটে গেছে। সিউ কলেজে ভর্তি হয়েছে, সিয়া মেকআপ একাডেমিতে ভর্তি হয়েছে। সিয়া আর জিহো ওদের রিলেশনের 800 দিন সেলিব্রেট করছে, আর সিউ হয়েছে ওর বাবার মতো, ফিলিংস এক্সপ্রেস করতে পারে না, এই নিয়ে ওর গার্লফ্রেন্ডের সাথে সবসময় ঝামেলা লেগে থাকে। দেইয়ং এখন বাস্কেটবল কোচ, বাচ্চাদের শেখায়। দাজুং আবার জেবিসিতে জয়েন করেছে স্পোর্টস জার্নালিস্ট হয়ে। জেবিসির ম্যানেজার এখন ডিরেক্টর পোস্টে প্রমোট হয়েছে। এরপর দেইয়ং দাজুংকে আবার বিয়ের জন্য প্রপোজ করে। প্রথম বিয়েটা ওদের কোর্ট ম্যারেজ হয়েছিল, এবারে সামাজিক মতে সবার সামনে ওরা বিয়ে করবে। লাস্ট সিনে দেখি ওদের বিয়ে হচ্ছে, সবাই খুব হ্যাপি। এরিনও ওর লাইফ পার্টনার খুঁজে পেয়েছে। দাজুংয়ের অফিসে যে ছেলে কলিগ ছিল ওই হচ্ছে এরিনের এখন পার্টনার। বিয়ের পর আবারও ওরা পুরনো দিনের মতো ঝগড়া করতে থাকে, কিন্তু এবারে যত তাড়াতাড়ি পারে ব্যাপারটা কথা বলে ঠিক করে নেয়। ওরা বুঝেছে যে বিয়ে মানে শুধু ফুল বেছানো নরম রাস্তা নয়, কখনো কখনো সেই রাস্তায় কাঁটাও থাকে। তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। নেক্সট দিন নতুন কোনো গল্প নিয়ে আবারও চলে আসবো। টাটা।